সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। চীন পরিকল্পিতভাবে লাদাখে সংঘাতে জড়িয়েছিল দাবি মার্কিন সরকারের। মৃত্যু গুঞ্জন উড়িয়ে ফের জনসম্মুখে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। কৌশলগতভাবে উইঘুরদের পরিচয় বিলুপ্ত করে ফেলেছে চীন, দাবি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের সদস্য তিলক দেবাসের। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সাথে হামাস নেতাদের সাক্ষাৎ, উদ্বিগ্ন পশ্চিমারা। রোহিঙ্গা রাজনীতিবিদদের নির্বাচন করতে দিচ্ছে না মিয়ানমার সরকার। ইরান বিরোধী নিষেধাজ্ঞা পুনর্বহালে ব্যর্থ হয়ে আমেরিকার ক্ষোভ প্রকাশ। এবং সবশেষে জানাবো রোহিঙ্গা শরণার্থী সংকটের মূল কারণ সন্ধানের আহ্বান জাতিসংঘ প্রধানের। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চীন পরিকল্পিতভাবে লাদাখে সংঘাতে জড়িয়েছিল। হিমালয়ের বিচ্ছিন্ন পার্বত্য এলাকায় গত 15 জুনের সংঘর্ষে চীন ইচ্ছাকৃতভাবে জড়িয়েছিল, যাতে এশিয়া অঞ্চলে তাদের সামরিক ও অর্থনৈতিক প্রভাব বৃদ্ধি পায়। ভারতের কেন্দ্রীয় সরকারের এমনটাই বিশ্বাস। মার্কিন সরকারের এক নথির বরাতে ইউএস নিউজ এ খবর দিয়েছে। ইউএস নিউজের খবরে বলা হয়েছে, বিরোধপূর্ণ এলাকায় বেইজিং পরিকল্পিতভাবে ভারতের সঙ্গে সংঘাতে জড়িয়েছিল, যাতে এশিয়া অঞ্চলে তাদের আধিপত্য বাড়ানো যায়। ভারত মনে করে এটা বেইজিংয়ের কৌশলেরই একটি অংশ। মার্কিন নথিতে বলা হয়েছে, বেইজিং চীনের দক্ষিণ পশ্চিম সীমান্তে পার্বত্য অঞ্চলগুলোর বৃহত্তর অংশের নিয়ন্ত্রণ নিতে চায়। ভারতের প্রধান প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে আরও বেশি সুবিধা দেওয়ার প্রয়াসেই বেইজিংয়ের এই উদ্যোগ। নথিতে আরও বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে যে বেইজিং দক্ষিণ চীন সাগর এবং হংকং সহ তার সীমান্তের অন্যান্য অংশে আঞ্চলিক দাবিগুলো সুরক্ষার জন্য বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী ছড়িয়ে পড়ার সময়টাকে সফলভাবে ব্যবহার করেছে। তবে চীনের এই পদক্ষেপগুলো ট্রাম্প প্রশাসনের কাছ থেকে বাধার মুখে পড়বে। লাদাখে 15 জুনের সংঘর্ষে কমপক্ষে 20 জন ভারতীয় সেনা মারা গিয়েছিল। তবে মার্কিন গোয়েন্দারা বিশ্বাস করেন যে ওই সংঘর্ষে 35 জন চীনা সেনাও মারা গিয়েছিল। যদিও চীনের পক্ষ থেকে হতাহতের খবর স্বীকার বা অস্বীকার কোনোটাই করা হয়নি। মৃত্যু গুঞ্জন উড়িয়ে ফের জনসম্মুখে কিম জং উন। মৃত্যু গুঞ্জন উড়িয়ে দিয়ে আবারও জনসম্মুখে এলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। বুধবার করোনা ভাইরাস ও দেশটির দিকে ধেয়ে আসা সম্ভাব্য টাইফুন ভাবী মোকাবিলায় তার সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গকে গুরুত্বপূর্ণ বৈঠকে নির্দেশনা দিয়েছেন তিনি। বেশ কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল, মৃত্যু হয়ে থাকতে পারে উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের, কিংবা মৃত্যু না হলেও কোমায় আছেন তিনি। তবে বরাবরের মতো এবারও সেসব গুঞ্জন উড়িয়ে দিয়ে প্রকাশ্যে এলেন কিম। গত শুক্রবার দক্ষিণ কোরিয়ার সাবেক এক কূটনীতিক কোরিয়া হেরাল্ডকে বলেন, চীনের অজ্ঞাত একটি সূত্র তাকে জানিয়েছে কিম কোমায় আছেন, তবে তার এখনও মৃত্যু হয়নি। এরপর কয়েকদিন ধরে যুক্তরাজ্যের মিরর ও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পোস্ট সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হচ্ছিল, কিমের স্বাস্থ্য ভালো নেই, মৃত্যু হয়ে থাকতে পারে। সম্প্রতি বোন কিম ইয়ো জংয়ের হাতে বৈদেশিক সম্পর্ক নিয়ন্ত্রণ সহ আরও কিছু গুরুত্বপূর্ণ বাড়তি দায়িত্ব দেওয়ার কারণে কিমের এবারের মৃত্যুর গুঞ্জন বেশি জোরালো ছিল। সব অনিশ্চয়তা ভণ্ডুল করে দিয়ে ফের জনসম্মুখে হাজির হলেন কিম। উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম KCNA জানিয়েছে, ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সভায় করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে দিক নির্দেশনা দেন তিনি। কৌশলগতভাবে উইঘুরদের পরিচয় বিলুপ্ত করে ফেলেছে চীন। ভারতীয় সংবাদ মাধ্যম ট্রিবিউনে মুসলিম সংখ্যাগরিষ্ঠ উইঘুরদের উপর চীনের নিপীড়নের কঠোর সমালোচনা করা হয়েছে। গত 24 আগস্ট সিস্টেমেটিক ইরেজার অফ আইডেন্টিটি শিরোনামে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের সদস্য তিলক দেবাস দীর্ঘ একটি নিবন্ধ লিখেছেন। তিনি এতে লিখেছেন, সম্প্রতি চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসরত 11 মিলিয়ন উইঘুরের অবস্থা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। উইঘুররা তুর্কি বংশোদ্ভূত, যাদের বেশিরভাগই মুসলিম। প্রতিবেদনে বলা হয়েছে, চীন তাদের পরিচয় মুছে ফেলার চেষ্টা করছে এবং তাদের সংস্কৃতি, ঐতিহ্য, বিশ্বাসের উপর আক্রমণ করা হচ্ছে এবং তাদের জনসংখ্যা বৃদ্ধির হার কমিয়ে আনা হচ্ছে। সমন্বিতভাবে গৃহীত এসব পদক্ষেপ মানবাধিকারের লঙ্ঘন। হান চাইনিজ ও উইঘুরদের মধ্যে সংঘর্ষের জের ধরে 2009 সালের পর থেকে উইঘুরদের উপর অবরোধ আরোপ করা হয়। ওই সংঘর্ষে প্রায় 200 জন হান চাইনিজ প্রাণ হারান।
2014 সালে জিনজিয়াংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফরের পর থেকে ক্র্যাকডাউন আরও তীব্র হয়। 2017 সাল থেকে কর্তৃপক্ষ সেখানে ডিটেনশন ক্যাম্প পরিচালনা করছে। ক্যাম্পের নাম দেওয়া হয়েছে ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং সেন্টার। চীন সরকারের কিছু গোপন নথি হস্তগত করেছে ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট। সেই নথিতে ডিটেনশন সেন্টার পরিচালনা বিষয়ক কিছু পরিকল্পনা ও নির্দেশনা ছিল। নাৎসি আমলের কনসেন্ট্রেশন ক্যাম্পের আদলে তৈরি এই ক্যাম্পে 2017 সাল থেকে 1 বা 2 মিলিয়ন উইঘুরকে বন্দী করা হয়েছে। ক্যাম্প থেকে ফাঁস হওয়া ভিডিওতে দেখা গেছে উইঘুরদের ওপর নির্যাতনের চিত্র। সেখানে উইঘুরদের আদর্শিক প্রশিক্ষণ দেওয়া হয়, শ্রম দিতে বাধ্য করা হয়। ক্যানবেরা ভিত্তিক অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউট জানিয়েছে 2017 সালের পর থেকে 80,000 উইঘুর বন্দীকে 27টি কারখানায় স্থানান্তর করা হয়েছে। সেসব কারখানায় 83টি বৈশ্বিক ব্র্যান্ডের পণ্য উৎপাদন করা হয়। চীনের দাবি ডিটেনশন ক্যাম্প করা হয়েছে ধর্মীয় উগ্রপন্থা ও সহিংসতা বন্ধের উদ্দেশ্যে। প্রমাণস্বরূপ চীন বলছে 2016 সালের ডিসেম্বরের পর থেকে জিনজিয়াংয়ে সন্ত্রাসী হামলা হয়নি। কিন্তু উইঘুরদের উপর চীনের নিপীড়ন নিয়ে সারা বিশ্বে যে ক্ষোভ তৈরি হয়েছে তা শান্ত করতে চীন সমর্থ হয়নি। এরদোগানের সাথে হামাস নেতাদের সাক্ষাৎ, উদ্বিগ্ন পশ্চিমারা। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান গত শনিবার ইস্তাম্বুলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ও গাজার শাসক দল হামাসের শীর্ষ নেতাদের সাথে দেখা করেন। এই ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কিছু দেশ হামাসকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা দিয়েছে। হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া এতে উপস্থিত ছিলেন। এছাড়াও যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় থাকা ডেপুটি চিফ সালেহ আল আরৌরি উপস্থিত ছিলেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মর্গান অর্টাগাস এক বিবৃতিতে জানান, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ইস্তাম্বুলে 2 জন হামাস নেতাকে আমন্ত্রণ জানানোয় তীব্র আপত্তি জানিয়েছে যুক্তরাষ্ট্র। হামাসের সাথে তুরস্কের ক্রমবর্ধমান সম্পর্ক নিয়ে আমেরিকা উদ্বিগ্ন। এরদোগান ইস্তাম্বুলে ইসমাইল হানিয়ার সাথে গত ফেব্রুয়ারিতেও দেখা করেছিলেন। এরদোগানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ও হামাস উভয়ই মিশরের মুসলিম ব্রাদারহুড সমর্থিত, যারা ইসলামী রাজনৈতিক কর্মকাণ্ডকে সমর্থন করে। ইসরায়েল আমিরাত চুক্তির পর হামাসের সাথে তুরস্কের এই বৈঠক নিয়ে উদ্বিগ্ন বেশ কয়েকটি দেশ। এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আরব নিউজ। রোহিঙ্গা রাজনীতিবিদদের নির্বাচন করতে দিচ্ছে না মিয়ানমার সরকার। মিয়ানমারের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে রোহিঙ্গা জনগোষ্ঠীর 6 রাজনীতিবিদকে অযোগ্য ঘোষণা করেছে দেশটির সরকার। এসব রাজনীতিবিদদের জাতীয় পরিচয়পত্রে সমস্যা রয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বসবাস এবং তাদের বেশিরভাগই মুসলমান। 2017 সালের দিকে রাষ্ট্রীয় মদতে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর গণহত্যা ও ব্যাপক নির্যাতন চালানো হয়, যার কারণে লাখ লাখ রোহিঙ্গা মুসলমান দেশ ছেড়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। আগামী 8 নভেম্বর মিয়ানমারে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অন্তত 1 ডজন রোহিঙ্গা মুসলমান আবেদন জানিয়েছে। এর মধ্যে অন্তত 6 জনকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। মিয়ানমারের সরকারি কর্মকর্তারা দাবি করেছেন এসব রাজনীতিক প্রমাণে ব্যর্থ হয়েছেন যে তাদের বাবা মা মিয়ানমারের নাগরিক ছিলেন। মিয়ানমারের নির্বাচনী আইন অনুসারে প্রার্থীর বাবা মাকে মিয়ানমারের নাগরিক হওয়া বাধ্যতামূলক। আব্দুর রশিদ নামে একজন প্রার্থী জানান, সরকারিভাবে যেসব কাগজপত্র চাওয়া হয়েছে তার সবই সরবরাহ করা হয়েছে, তারপরও তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। ইরান বিরোধী নিষেধাজ্ঞা পুনর্বহালে ব্যর্থ হয়ে আমেরিকার ক্ষোভ প্রকাশ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বেশিরভাগ সদস্য দেশ ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের মার্কিন আবেদন প্রত্যাখ্যান করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে আমেরিকা। জাতিসংঘে নিযুক্ত মার্কিন স্থায়ী প্রতিনিধি ক্যালি ক্রাফট বলেছেন, নিরাপত্তা পরিষদ সন্ত্রাসীদের পক্ষ নিয়েছে। তিনি নিরাপত্তা পরিষদের 13 সদস্য দেশকে আক্রমণ করে বলেন, এই পরিষদ তার পথ হারিয়ে ফেলেছে এবং সন্ত্রাসীদের পক্ষ অবলম্বন করছে। মার্কিন প্রতিনিধি দাবি করেন, তার দেশ ইরানের বিরুদ্ধে আইনসম্মতভাবেই স্ন্যাপব্যাক মেকানিজম চালু করার আবেদন জানিয়েছিল এবং নিরাপত্তা পরিষদ এটির বিরোধিতা করে বরং আইন ভঙ্গ করেছে। তিনি এমন সময় এই দাবি করলেন যখন আমেরিকা 2018 সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার কারণে ওই সমঝোতার স্ন্যাপব্যাক মেকানিজম চালু করার যোগ্যতা হারিয়েছে। মঙ্গলবার রাতে নিরাপত্তা পরিষদের বৈঠকে এর বেশিরভাগ সদস্য দেশ আইনের এই দিকটির প্রতি ইঙ্গিত করে আমেরিকার আবেদন প্রত্যাখ্যান করেছে।
রোহিঙ্গা শরণার্থী সংকটের মূল কারণ সন্ধানের আহ্বান জাতিসংঘ প্রধানের। সকল শরণার্থীর নিরাপদ, স্বেচ্ছায় মর্যাদাপূর্ণ ও স্থায়ী প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করে রোহিঙ্গা শরণার্থী সংকটের দিকে আরও বেশি মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ইউএন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, চতুর্থ বছরে প্রবেশ করা রোহিঙ্গা সংকটের মূলে থাকা কারণগুলো খুঁজে বের করে তা সমাধানের আহ্বানও জানিয়েছেন তিনি। জাতিসংঘের জারি করা এক বিবৃতিতে সংস্থাটির মহাসচিব বলেন, এই সংকটের কারণে ক্ষতিগ্রস্ত সকলের সাথে সংহতি অব্যাহত রাখবে জাতিসংঘ। ভবিষ্যতে মিয়ানমারে টেকসই উন্নয়ন, মানবাধিকার ও শান্তি প্রতিষ্ঠায় আঞ্চলিক পক্ষ ও সব স্টেক হোল্ডারদের সাথে কাজ করার জন্য সংস্থাটি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, রাখাইন রাজ্যের পরিস্থিতি উন্নয়নে পুরো দায়িত্ব মিয়ানমার কর্তৃপক্ষের উপর নির্ভর করছে। তারা কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে মানবিক দুর্ভোগের সমাধানের বাইরেও দীর্ঘমেয়াদী সমাধানের জন্য জবাবদিহিতা অপরিহার্য। 25 আগস্ট রোহিঙ্গা সংকট শুরুর 3 বছর পার হয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে সংখ্যালঘুদের, প্রধানত মুসলিম, রোহিঙ্গা এবং অন্যান্য সম্প্রদায়কে বাধ্যতামূলক বাস্তুচ্যুত করা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।